আপনি যাই করবেন এটা নিয়ে আমি তর্ক তর্ক করব, বিতর্ক করব, এটা নিয়ে আমি প্রশ্ন উত্থাপন করব। আপনার দায়িত্ব হলো আমার এই প্রশ্ন, তর্ক, কুতর্ক, বিতর্ক এগুলো খণ্ডানো। আমি যদি প্রশ্ন উত্থাপন করি যে আজকে তুমি এই ওয়ালটা ভাঙলা কেন, তুমি ক্লিয়ার করতে হবে যে এই কারণে ভাঙছি, এই কারণে ভাঙি নাই। আজকে যে প্রশ্ন আসছে এখানে রং কেন দেওয়া হলো, গোলাপি কেন আসলো, আপনি বলতে হবে এটা আগের থেকে আছে অথবা নেই। এই আয়না ঘরে যারা টর্চারের শিকার হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা, যারা এই আয়না ঘরে গিয়ে আর ফেরত আসেননি তাদের রুহের মাগফিরাত, যারা ফেরত এসে বিভীষিকাময় দিন পার করতেছে বা এই যন্ত্রণাগুলো কল্পনা করে তারা অশান্তি বা তারা খুব বাজে অবস্থায় দিন কাটাচ্ছেন, তাদের প্রতিও সহানুভূতি। পাশাপাশি 1600 বলেন, 2000 বলেন, যে শহীদ গুলা আমি বারবার হুম। বলি তপ্ত বুলেট নিয়ে শুয়ে আছে, হুম। তাদের আত্মার মাগফিরাত কামনা এই শোয়ের মাধ্যমে আত্মার মাগফিরাত কামনা করছি। আর পঙ্গুদের যাতে পুনর্বাসন হয় সেই দাবিও জানাচ্ছি। প্রথমে আপনি প্রশ্ন করেছেন অনুভূতি কি। অনুভূতি লজ্জার, অনুভূতি অপমানের, অনুভূতি ঘৃণার। হুম। জাতিসংঘের ডকুমেন্টে এখন স্থান করে নিল গণহত্যায় বাংলাদেশে 1600 নিরীহ মানুষ নিহত হয়েছে। এবং হত্যাটা হয়েছে কি কারণে? শুধু ক্ষমতায় থাকার জন্য। হত্যাটা হয়েছে কি কারণে? শুধু একটি দলের শাসন কায়েম করার জন্য। হত্যাটা হয়েছে লুটপাট আর ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তের জন্য। ইনোসেন্ট মানুষগুলোকে হত্যা করেছে। এই রিপোর্টে রিভিলড হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুকে মারার, ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সরাসরি গুলি করে ছাত্র জনতাকে হত্যা করার। যে বুলেট আমার টাকায় কিনা, যে অস্ত্র আমার টাকায় কিনা, যে হুম। সাজোয়া যান আমার টাকায় কিনা। ইয়ামিনকে কিভাবে হত্যা করে রাস্তায় ফেলা হলো, কিভাবে মুগ্ধকে মারা হলো, কিভাবে আবু সাইদকে মারা হলো, কিভাবে পুলিশের ওই সন্তানটিকে টেনে হিসড়ে নিয়ে আসতেছে সেভ করার জন্য একটা ছেলে, বারবার গিয়ে গুলি করে মারা হলো। কিভাবে হুম। আশুলিয়ায় শুধু মেরেই ক্ষান্ত হয়নি, তাদেরকে পুড়ে ফেলা হলো। এটি জাতিসংঘের তদন্তের আগেই সারা পৃথিবী দেখেছে, আমরা দেখেছি। আর আয়নাঘরের কথা শুরুতে বলেনি, অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান যখন প্রচার হয় আল জাজিরায়, তখনও আমাদের সম্বিত ফিরে আসেনি। তখন আমরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান সাজার জন্য কত রকম, কত নানা রঙে, কত নানা ঢঙ্গে এই বাংলাদেশের আমাদের স্বজন, আমার পাশের প্রতিবেশী, আমার পাশের লয়ারকেও দেখেছি। কি হ্যাশট্যাগ একটা আছে, আমি জানি না ওই টার্মটা কি, আই এম দ্য প্রাইম মিনিস্টার ম্যান, গর্ব করে এটি প্রচার করেছে। এবং প্রাইম মিনিস্টার ম্যানের পরে যিনি সবচেয়ে বড় অ্যাকিউজড, সে জেনারেল হয়েছে। এবং এখনো ধরাছোঁয়ার বাইরে অনেকে। আপনি এই অনুভূতির কথা বলেন, এই অনুভূতি কি মানা যায়? এই অনুভূতি কি সহ্য করা যায়? আমি যদি এখন বিদেশে যাই, আমার বিদেশের তো বন্ধু বান্ধব আছে, ওরা বলে, ওরা কি বলবে আমি কোন দেশ থেকে এসেছি, আমি উগান্ডার চেয়ে তো। সবচেয়ে বড় কথা, আপনি শুধু 1 মাসের কথা, খুনের কথা বললেন। নাগরিকের একটু মর্যাদা ছিল না? স্বাধীনতা যুদ্ধে লুঙ্গি খুলে চেক করা হতো সে হিন্দু মুসলমান নাকি কি হাবিজাবি। আর স্বাধীনতার 53 বছরের মাথায় আমার মোবাইল ফোন চেক করে আমার স্ত্রীর সাথে আমার কোন দৃশ্যে আমি অবতীর্ণ হয়েছি সেটি দেখা হতো। আমার মোবাইল ফোন দেখে সিদ্ধান্ত নেওয়া হতো আমি কারাগারে থাকবো না বাইরে থাকবো না আয়না ঘরে থাকবো। রাজনৈতিক কর্মীদের লাশ পাওয়া গেছে হ্যান্ডকাপ পরা রাস্তায়, প্রেস ক্লাবে, তারপরে সুপ্রিম কোর্টে, যেখানে সবার জন্য একটা নিরাপদ জায়গা, সেখান থেকে ঈগল পাখির মতো রাজনৈতিক কর্মী নেতাদেরকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হতো, কিভাবে পিটানো হতো। এগুলো আমরা আমরা তখনও বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। তখন আধেক বলতাম, এখন ভালো বলি, এখন পুরোটা বলতে পারি। এই এই এখন ধরুন, আজকে আজকে আমি একটা মিডিয়াতে বলেছি, আমি 3টা বাজে একটা মিডিয়াতে বলেছি বিচারের কথা আসছে, আমি পরিষ্কার করে বললাম যে জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে, এবং তারা স্টেটলিটি জাতিসংঘ রিভিউ। জাতিসংঘ কি প্রকাশ করেছে, এবং তাদের এই প্রকাশের বিষয়টা, মূল বিষয়বস্তু কি ছিল আপনার কাছে একটু শুনতে চাই আপনি। সম্পূর্ণ জাতিসংঘের, কারণ তদন্ত আমাদের করে। দর্শক। আমরা যে মানবতা বিরোধী অপরাধ বলি, অর্থাৎ অকাতরে মানুষের হত্যা করা বলি, ক্লিনজিং বলি, জাতিসংঘ বলেছে ইয়েস, তুমি বিরোধী দলকে সম্পূর্ণভাবে নিঃশেষ করার জন্য এই মানবতা বিরোধী অপরাধ করেছো। তুমি যেই অস্ত্র ব্যবহার করেছো সেই অস্ত্র তো যুদ্ধেও ব্যবহার হয় না। সেই অস্ত্র দিয়ে তুমি নিরীহ মানুষকে হত্যা করেছো, একদম
একদমই তুমি টার্গেট করে খুব ক্লোজ থেকে, কাছের থেকে। এবং সেটা করেছে নির্দেশদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন। তার হুম। আশেপাশে যারা ছিল তারা সবাই নির্দেশদাতা, তারা সবাই ওনার নির্দেশ ক্যারি করেছে। আজকে সংবাদ রিভিল করেছে 16 জন এমপি, টোটাল 95 জন, অস্ত্র এবং অন্যান্য লিথেল অন্যান্য সরঞ্জামী ছাত্রদের এবং যুবকদের হাতে তুলে দিয়েছে, যুবলীগ এবং ছাত্রলীগের হাতে তুলে দিয়েছে হুম। প্রত্যক্ষভাবে। আজকে তদন্ত টিম যেটি করেছে এটি আন্তর্জাতিক মান বজায় রেখে করেছে। এটার থেকে ডানবাম হওয়ার সুযোগ নেই। আমি আপনার শোয়ের মাধ্যমে একটি জিনিস বলতে চাই, আমরা যেরকম একটি একটি রেডিমেড জিনিস পেয়েছি, নিরপেক্ষ জিনিস পেয়েছি, যেটি নিয়ে আর কোনো কমপ্লেইন থাকবে না, থাকার কথাও না। সেই রিপোর্টের উপর ভিত্তি করে যে বিচারটা হবে সেই বিচারটা অত্যন্ত উন্নত মানের হতে হবে। আমি উন্নত মানের এই শব্দ এই কারণে ব্যবহার করেছি, যারা হুম। বিচার করবেন তারা পড়ালেখার দিক থেকে সব দিক থেকে তারা আন্তর্জাতিক মানের হতে হবে। যারা প্রসিকিউশনে থাকবে তারা আন্তর্জাতিক মানের হতে হবে। তাদের লেখাপড়ার, তাদের ডেপথ থাকতে হবে, তাদের নিরপেক্ষতা থাকতে হবে, সবচেয়ে বড় কথা তাদের অ্যাফিলিয়েশন থাকবে না। হুম। তারা এই পোস্টে যাওয়ার আগে থাকতে পারে। ওই যে লর্ড ক্যানিং একটা কথা বলছেন যে তোমার অনেক অ্যাফিলিয়েশন থাকবে কিন্তু যখন তুমি জাজ হিসাবে ওথ নিবা, ডিসকার্ড অল পলিটিক্স অল প্রিজুডিস। তো সুতরাং এই স্পিরিটের লোকজন বাংলাদেশে কিন্তু খুব বেশি না, বেশি নাই। হুম। ছেকে বের করতে হবে। এবং 6 মাস এনাফ। 6 মাসে আমার দেখতে হবে এই ট্রাইব্যুনাল কি যুগোপযোগী হয়েছে কিনা, এই ট্রাইব্যুনাল কি কম্পিটেন্ট এনাফ কিনা, এই ট্রাইব্যুনাল কি যেটি শুরু করার কথা 6 মাসে বা যেটি 6 মাসে শেষ করার কথা করতে পেরেছে কিনা, সেটি হুম। চুলচেরা বিশ্লেষণ করে এখানে যোগ হবে বিয়োগ হবে, সেগুলো করার জন্য আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাই। না হলে কি হবে, না হলে যদি প্রশ্নবিদ্ধ একটা ট্রাইব্যুনাল হয়, প্রশ্নবিদ্ধ প্রসিকিউশন হয়, তাহলে আমার আন্তর্জাতিক মানের যে রিপোর্টটা আসলো সেই রিপোর্টটা ওয়েন্ট ইন ভেইন। যেখানে ছিল সেখানেই থাকবে, তার কার্যকারিতা হবে না, সেইটি দিয়ে আমরা কোনো রেজাল্ট পাবো না। আর যে আয়নাঘরের কথা বললেন, এই আয়নাঘরে যাদেরকে রাখা হলো, ওই ব্যারিস্টার আরমান আমার সাথে পড়েছে লন্ডনে, এই যে হুম। আজমি, এই যে শাহিনুর। আরেকটা কথা বলি, কর্নেল শাহিনুর, কর্নেল কিনা আমি, ইফ আই এম নট রং, কর্নেল শাহিনুর না, হাসিনুর। হুম। হাসিনুর। দেখেন উনি কিন্তু সাহস করে কিন্তু আয়নাঘরের পরে এটা স্কেচ করে দেখিয়ে দিয়েছে আয়নাঘর কি জিনিস। সর্বপ্রথম উনি রিভিল করেছে, কিন্তু ওনাকে আজকে দেখা যায়নি। হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে আমার। আজকে আজকে এই লোকগুলোকে আপনি আনবেন না? কি হুম। অদ্ভুত জীবনের, জীবনের সবচেয়ে গোল্ডেন সময় আয়নাঘরে কাটিয়েছে দেশকে ভালোবেসে তো, হুম। বের হওয়ার পরও এই দেশকে ভালোবেসেই তো রিভিল করেছে। আপনি তাদেরকে পুরস্কৃত করবেন না? আমি আপনার শোয়ের মাধ্যমে বললাম, নদী কমিশনের এক চেয়ারম্যান আজকে ইরান সাহেব আছেন, ওনারা রাজনীতিক, ওনারা উঁচু লেভেলে কথা বলেন। আপনারা নদী হয়তো কমিশনের যে, আরেকটা জিনিস জানেন কিনা জানি না, সর্বপ্রথম বাংলাদেশে কিন্তু এই বন্দিশালা বলুন বা গুম করে কোথায় নিয়ে যাওয়া হয়, এটি সর্বপ্রথম কিন্তু এই ফেস দ্য পিপলে প্রকাশ করা হয়। আমি আমার কথা কখনো এভাবে বলি না, কিন্তু বলছি আজকে সবকিছু সবার আগে সর্বপ্রথম আমরা, আপনার মনে আছে কিনা জানি 2021 সালে আহ এই যে ইসলামিক বক্তা আবু তোহা আদনানকে ধরে নিয়ে গেছিল, সেটা বেশ তোলপাড় শুরু হয়েছিল সারা বাংলাদেশে। আমরাই সেটাকে সামনে এনেছিলাম। পরে আমরাই ট্রেস করেছিলাম যে আবু তোহা আদনানকে ডিজিএফআই এর হেডকোয়ার্টারে নিয়ে গেছিল। যেদিন আমরা প্রকাশ করেছি, সকালে প্রকাশ করেছি, বিকেলেই আবু তোহা আদনানকে ছাড়তে বাধ্য হয়েছিল। এবং সেদিনই আদালত থেকে স্পেশাল কোর্ট বসে তাকে জামিন দিয়ে মুক্ত করা হয়েছিল। এটা কিন্তু বাংলাদেশ তখন পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গাতে আলোচনা হয়েছে। এরপরে গিয়ে আমরা অন্যান্য বিষয়গুলি, এই বিষয়গুলি আস্তে আস্তে সামনে আসা শুরু করছে। যাক, বললাম এটা আপনাদের ধন্যবাদ, ধন্যবাদ। 2021 অফকোর্স, সালে এটা অফকোর্স হয়েছে। অল দ্য পিপল ডিজার্ভ করে, তো ডিজার্ভ জনগণ করে যদি মনে যে রাখে আর কি, এবং জনগণ মনে এবং আজকাল তো এই জনগণ মনে রাখে না। সহযোগিতার জন্য আপনার পুরস্কার, আপনার পুরস্কার হলো আপনার লক্ষ 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 আপনার যে ফলোয়ার্স না, আজকে আমার তৈরি পুরস্কারের হয়েছে, জন্য না, এটা পুরস্কারের তারা কোনো কিন্তু বিষয় না। কিছুটা, আমি আমি বললাম যে বলতেছি। এটাও ভুলে যাওয়া যাবে না, কারণ আবু তোহা আদনানের বিষয়টা সারা বাংলাদেশ তখন কাঁপিয়েছিল। পার্লামেন্ট থেকে শুরু করে এমন কোন মানুষ নাই, তখন আমরা প্রতিদিন এই আবু তোহা আদনানের গুমের বিষয় নিয়ে শো করেছি। প্রতিদিন তার স্ত্রীকে নিয়ে, ব্যারিস্টার সারোয়ারও ছিল তখন, মানে তাকে রেখেছিলাম ইয়েতে, আমাদের সাথে তিনি ছিলেন। তখন কেউই সাহস করে এইসব নিয়ে কথা বলার সাহস পায়নি। আমি যখন একটা দুটো এপিসোড করার পর ভাবলাম যে একজন আইনজীবী করে রাখার দরকার, তখন ব্যারিস্টার অন্যান্য আইনজীবী ডিক্লাইন করেছে আমার প্রস্তাবকে, যে বলছি ভাই এত বড় ঝুঁকিপূর্ণ কাজ আমরা করতে পারবো না। তখন এই ব্যারিস্টার সারোয়ার এসেছিল সাহস করে। যাই হোক, তার প্রতি অনেক কৃতজ্ঞতা। কিন্তু এই আমরা যখন প্রকাশ করলাম একদম পুরোপুরি গুগল ট্র্যাকিং এর মাধ্যমে যে তার অবস্থান ডিজিএফআই এর হেডকোয়ার্টারে, তখনই এটা প্রকাশ করেছিলাম। তখন এটা দুঃসাহসিক একটা কাজ ছিল। জি, এর অনেক পরে গিয়ে আপনার এই আয়না ঘরের গল্প বা আপনার
আল আর আমি জাজিরার আমি প্রতিবেদন। যেটা বলতে চাচ্ছি, আপনারা যেই যে কর্নার থেকে যেই লোকগুলো এই এই যে আন্দোলন সংগ্রাম ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আপনারা জাগিয়ে রেখেছেন স্বপ্ন, তাদের এই আকাম কুকাম গুলো যে প্রকাশিত করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, আমি বলতেছি এই কথাই বলতেছি। আমি হাসিনুরের কথা আনছি এই কারণে, নদী কমিশনের চেয়ারম্যানের কথা তুললাম, আমি শেষ করি। নদী কমিশনের চেয়ারম্যান এই ফ্যাসিস্ট বিদায়ের 6 মাস আগে চেয়ারম্যান বলল যে বালু খেকো নদী খেকোদের অত্যাচারে থাকা যাচ্ছে না। এবং তিনি যখন এটা পদক্ষেপ নিলেন তখন এই নারায়ণ, তখন চাঁদপুরের ডিসি ওনার সাথে একসাথে হয়ে পদক্ষেপ নেওয়া শুরু করলেন, ডিসি সাহেবকে বদলি করলেন, আর ওনাকে 2 সপ্তাহের মাথায় মাথায় নদী কমিশনের চেয়ারম্যান থেকে স্যাক করা হলো। অর্থাৎ আমি এই কারণে বলতেছি, ইরান সাহেবরা যেহেতু এখানে আছেন, আপনারা আপনাদের নীতি নির্ধারণী বিভিন্ন পলিটিক্যাল পার্টি, আপনার পার্টি সহ নীতি নির্ধারণীতে থাকেন, আপনারা অন্তত 10 জন সৎ লোক যে আমলে খুব নিগৃহীত অবস্থায়ও এই ঝুঁকিপূর্ণ কাজ করেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, বলেন না ভাই এই 10 জনকে তোমরা বসাই দেখো না। আমাদের স্থবির হয়ে আছে সবকিছু সবকিছু। আমরা আবার মনে হয় যেন দূর থেকে দূরে চলে যাচ্ছে। আমাদের আশা আকাঙ্ক্ষা ওই যে সমুদ্রের ওপর থেকে যেভাবে গ্রামটা ছোট দেখা যায় ওরকম দেখা যাচ্ছে। জি। তাহলে আমার কথা হলো, আজকে যদি এই পুরস্কারটা না হয়, পুরস্কারের ব্যবস্থা না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মে কেউ এগিয়ে আসবে না, বুঝতে হবে। না, কিন্তু আপনি পুরস্কারের কথা পরে একটু যাচ্ছি আপনার কাছে আমি যদি শাস্তির কথা বলতেছি। প্রশ্ন করে শাস্তির কথা বলবেন আপনি, পাশাপাশি এই যে চিত্রগুলি নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন ওঠার কোনো সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। সুযোগ না থাকা মানে ফ্যাসিস্ট। আপনি যাই করবেন এটা নিয়ে আমি তর্ক তর্ক করব, বিতর্ক করব, এটা নিয়ে আমি প্রশ্ন উত্থাপন করব। আপনার দায়িত্ব হলো আমার এই প্রশ্ন, তর্ক, কুতর্ক, বিতর্ক এগুলো খণ্ডানো। আমি যদি প্রশ্ন উত্থাপন করি যে আজকে তুমি এই ওয়ালটা ভাঙলা কেন, তুমি ক্লিয়ার করতে হবে যে এই কারণে ভাঙছি, এই কারণে ভাঙি নাই। আজকে যে প্রশ্ন আসছে এখানে রং কেন দেওয়া হলো, গোলাপি কেন আসলো, আপনি বলতে হবে এটা আগের থেকে আছে অথবা নেই, অথবা এই কারণে এটা এখানে এই কাজ করার কারণে এটা হয়েছে। আমার বেরি প্রশ্ন আমি পরিষ্কার করে বলতে চাই, আমার এ- ডেমোক্রেসির জন্য আমি ফাইট করেছি, এবং এবং ইলেকট্রিক শক দেওয়ার যে চেয়ার, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। সেখানে নূর খান বসে সেটাকে টেস্ট করছিল, এটাকে দেখলাম বেশ ভাইরাল হয়েছে ভিডিওটা, সেটাকে অবশ্যই জবাব দিতে আমরা আমরা ঠিকই বলেছেন, অবশ্যই এগুলিকে ভেরি উত্তর সিম্পল। দিতে। আমার আমার প্রশ্ন হলো, আমি আমার দেশের নাগরিক হিসাবে আমি সরকারের কাছে নানাবিধ প্রশ্ন করব, নানাবিধ দাবি উত্থাপন করব, আমি সরকারের অনেক সমালোচনা করব। আমি যদি সরকারের সমালোচনা করে যদি টকশো থেকে বাড়ি ফেরত না যাই, তাহলে মনে করবে গণতন্ত্র না, আমাকে যদি পথে ধরে নিয়ে যায়। আমি কিন্তু একটা যদি আজকে কমন আমি সেন্সের কথা বলি আপনাকে, 6 মাসে একটা বিল্ডিং এর নিচে এরকম মানে এরকম একটা আন্ডারগ্রাউন্ড তৈরি কি করা কি সম্ভব? নেভার, নেভার। বিল্ডিং মানে এই আন্ডারগ্রাউন্ডে কমন আপনি সেন্সটা রুল বলি। করবেন, হ্যাঁ। আন্ডারগ্রাউন্ডে নিচে আপনি রুল করবেন, এটা সম্ভব না। আর এখানে তো ছিল মানুষ। আপনার এভিডেন্স কি? আরমান ছিল। আপনার এভিডেন্স কি? আজমি সাহেব ছিল। আজকে এক না, অ্যাডভোকেট। এভিডেন্স এভিডেন্স বলতে তো এভিডেন্স এগুলো আপনার পক্ষে এভিডেন্স, আমি কমন সেন্স থেকে বলছি। তাদের প্রশ্নের বিপরীতে আপনি কি বলবেন? মানে 6 মাসের মধ্যে নর্মালি ন্যাচারালি কি করা সম্ভব কিনা, আমরা যদি ন্যাচারালি কিছু যৌক্তিক প্রশ্ন করি, এবং যেই ফ্লোরটা দেখতে পেয়েছি, এই ফ্লোরটা তো 6 মাসে কেন 6 বছরও এরকম ডিসকালার করার কোনো সুযোগ নেই, মানে ন্যাচারালি করার সুযোগ নেই। কিন্তু তারপরে তো প্রশ্ন উঠছে, এবং প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। আমি 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 বললাম যে প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠাটাই ডেমোক্রেসি। আপনি ভালোর জন্য প্রশ্ন উঠবে, মন্দের জন্য প্রশ্ন উঠবে। আমার কথা হলো এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। এটা আনঅ্যাড্রেস থাকতে পারবে না। আমার ভেরি ভেরি সিম্পল, আনঅ্যাড্রেস থাকতে পারবে না। অর্থাৎ যা যা যে অবস্থায় আছে এই অবস্থা থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর পরিষ্কার মেসেজ থাকতে হবে। অর্থাৎ জনগণ কিউরিয়াস। এটাকে সহজভাবে নিলে হবে না। এটা আমাদের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তবে খারাপ ইতিহাসের সাথে জড়িত। এটাকে ভালো করার জন্য এটা জাদুঘরের মতো রাখতে হবে, যে আর আর বাংলাদেশে নিকট ভবিষ্যতে অথবা দূর ভবিষ্যতে এই ধরনের আয়নাঘর থাকবে না। অর্থাৎ এই মেসেজটা তো মানুষকে দিয়ে আশ্বস্ত করতে হবে, এটাকে জাদুঘরে রূপান্তরিত করতে হবে। তবে আরেকটা জিনিস আমি আমি আমার তো মানে প্রশ্ন জাগে, আপনি 6 মাস পরে রিভিল করার দরকার কি ছিল? আপনি কেন না 1 মাস 2 মাসের মাথায় এটা রিভিল করে এইভাবে যান নাই? তখন তো তখন তো যদি যেতেন তখন তো আর আপনার এই 6 মাসের গ্যাপের কথা বলা হতো না। আমি তো এখন নাগরিক হিসেবে প্রশ্ন করতে পারি, তাহলে আপনি 6 মাস কি করছেন? এই যমুনার থেকে ওখানে যেতে তো আধা ঘন্টা লাগে, আর ওনার লাগে 15 মিনিট, যেহেতু উনি ভিআইপি প্রোটোকল পান। তাহলে হোয়াই 6 মাস পরে? এই প্রশ্ন আমি নাগরিক হিসেবে করতে পারবো না, এবং এই প্রশ্ন আর অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস করার জন্যই ওনারা ওখানে বসে আছে। আমি যেটা শেষ করতে চাই এইভাবে বলে, হুম। যে শাস্তির কথা, আপনি যদি শাস্তি নিশ্চিত না করতে পারেন,
আমরা বারবার বলছি যে অন্তত 10 জনের শাস্তি নিশ্চিত করেন। আমরা বারবার বলছি যে এখনো যারা ফ্যাসিস্ট বসে আছে এই চেয়ারে, এখনো যারা বসে আছে, অথর্ব যারা বসে আছে, সুপার গ্লু লাগিয়ে যারা বসে আছে, কেন রাজনৈতিক দলগুলো ভাই তাদের নাম মেনশন করে তাদেরকে আলটিমেটাম দেয় না 6 দিনের ভিতর তুমি যাও? এটাতে মানুষ কি মনে করে জানেন? পাবলিক পারসেপশন হলো সবাই একাকার হয়ে গেছে, সবাই বেনিফিশিয়ারি হয়ে গেছে, সবার আত্মীয় স্বজন পরিচয় দিয়ে এখন ওই চেয়ারে তারা আঁকড়ে আছে। তো সুতরাং এই অ্যাজাম্পশন গুলো আপনাকে তো ওভারকাম করতে হবে। আর যদি ওভারকাম না করেন, মানুষ মনে করে এটি সত্য, আপনারা রাজনৈতিক দলগুলো এই বন্দোবস্তের ভিতর চলে গিয়েছেন, কেউ ঠিকাদারি করার জন্য ওদের লাইসেন্স ব্যবহার করতেছেন, আর কেউ বদলি বাণিজ্যের জন্য আপনার আপন ভাতিজা ভাগনা মামা খালুকে ওখানে বসিয়েছেন। এবং তারপরে বিভিন্ন সাংবিধানিক পোস্ট বলেন, বড় গুরুত্বপূর্ণ পোস্ট বলেন, আপনি আপনার আইদার দলের লোক সিলেক্ট করতেছেন অথবা আপনার মামা খালা নানা যে আপনার কথা শুনবে। ডিজাস্টার হয়েছে, যে কথা শুনবে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসার কারণে আমার প্রতিষ্ঠানিক সবকিছু ধ্বংস হয়ে গেছে। ইলেকশন কমিশন বলেন, পিএসসি বলেন, আপনার দুদক বলেন, সবকিছু ধ্বংস হয়েছে শুধু মাইম্যানের জন্য। আজকে আবার যদি মাইম্যান হয়, তাহলে আমরা শুধু পরিবর্তন হব সময়ের, আমরা শুধু পরিবর্তন হব প্লেসের। দেখবেন আমরা নিকট ভবিষ্যতে আবার সাগরে নিমজ্জিত হব। সেটি যাতে না হয়, সেটি হলো শহীদের আত্মত্যাগের স্পিরিট। শহীদরা বসে আমাদেরকে দেখছে, শহীদরা বসে আমাদেরকে জাজ করতেছে। যদি আমরা বিচ্যুত হই, অভিসম্পদ থেকে আমাদের মুক্তি নাই। আর যদি আমরা ভালো কাজ করি, তারা শান্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। মুসলিম হিসাবে আমরা সেটাই বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ সাগর ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা খুবই স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কথা বলছি আজকে। আপনাদের কাছ থেকে মন্তব্য আশা করি, কারণ আমরা চাই না এরকম একটা স্পর্শকাতর প্রশ্নবিদ্ধ হোক।